जय गणेश जय गणेश जय गणेश देवा, माता सती पार्वती पिता महादेवा, जय गणेश देवा। ओम सिद्धिदाताय আমার মনোবাঞ্ছা পূর্ণ করো। হে সিদ্ধিদাতা গণেশ, সুস্থ শরীরে যেন জীবন ধারণ করতে পারি, বাকি জীবনটা যেন আমাদের সুস্থতার জীবন বিঘ্ন না করে। জয় গণেশ জয় গণেশ জয় গণেশ। আমি তো ছিলাম না রাতে, বড় খোকা আমাকে ফোন করে, আমি এই ভোরের গাড়িতে এলাম। কি হয়েছে কি বলো তো ব্যাপারটা? কেন আপনি জানেন না কি হয়েছে? না, আসলে বড় খোকা তো তোমাকে খুব ভক্তি শ্রদ্ধা করে, তাই বোধহয় আমার কাছে সবটা খোলসা করেনি। আপনার চালের লরি যাচ্ছিল বর্ধমানের দিকে, শক্তিগড়ের কাছে আমরা ধরি। গাড়িতে গাঁজা ছিল। সে কি, আমার লরিতে গাঁজা? হ্যাঁ, কি করে এলো বলো তো? আচ্ছা, কে দিতে পারে বলো তো? ওই ড্রাইভার আর হেল্পার কি কিছু বলছে? কাল রাত্রে অনেকটা বলেছে, বাকিটা আজ কোর্টে বলবে। আচ্ছা, কিন্তু অপু, এই লরির গাঁজা কি করে এই লরি থেকে নেমে আসে বলো তো? গাঁজা তো লরিতে নেই, সে তো কাল রাত্রেই নামিয়ে মালখানায় রাখা হয়েছে। আরে বাবা, মালখানাতে কেন? সেটা যেন মালখানাতে না থাকে, এটা কি করলে হয় বলো তো? কি করলে হয়? আচ্ছা, আকারে হোক ইঙ্গিতে হোক তুমি বলো, কি করলে এই মালখানার থেকে ওই মালটাকে সরানো যায়? ঠিক বুঝলাম না। আরে এতে না বোঝার কি আছে? মানে মালখানার থেকে সরাতে গেলে কিছু ব্যবস্থা করতে হবে তো। 50,000-এ ওটা হয়, সরে ওটা? না, তাতে হবে না। আচ্ছা, তাহলে লাখখানেকে কি বরফ গলবে? দেখো বাবু, যা হয় ব্যবস্থা করো, করে ওই মালখানার থেকে ওই মালটা সরাবার ব্যবস্থা করো। অসাধারণ দাদু ভাই, অসাধারণ। তুমি যে এত ভালো অভিনয় করো আমি তো ভাবতেই পারছি না। না না, এখন কি আর পারি? 3 কাল গিয়ে 1 কালে ঠেকেছি। তবে হ্যাঁ, যখন বয়সটা কম ছিল, কি নিজে মুখেই বলবো, তখন ফাটাফাটি অভিনয় করতাম। দেখো বাবা, এই অভিনয়টা না শিক্ষার জিনিস, এই নিজেও শিখবে, অপরকেও শেখাবে। তাই তো, অভিনয় হলো লোকশিক্ষা, স্বয়ং শ্রীরামকৃষ্ণদেব বলে গেছেন, বুঝলে? আমি পল্লবী ঘোষ, এই সময় ছবির ঘোষক বা সঞ্চালক, যাই বলতে পারেন। এই ছবির গল্প এক শিক্ষিত মার্জিত ছেলে অপুকে নিয়ে। তুমি যেটা করছো সেটা একটা বড় মনের কাজ। আজকের দিনে কটা মানুষ এরকমভাবে পরের পাশে দাঁড়ায় বলো তো? আমি তোমার পাশে আছি। দাদু ভাই, আপনি আর অপুকে কত প্রশ্রয় দেবেন? আপনার আশকারাতে দিন দিন উচ্ছন্নে যাচ্ছে। এবার ওকে নিজের পায়ে দাঁড়াতে দিন। এভাবে কতদিন চলবে? বড় নাতিটার কথাটা একটু ভাবুন। ও তো কোনো অন্যায় করেনি। যাক, আপনার যেটা ভালো মনে হয় সেটাই করুন, আমি আর আপনাকে কিছু বলবো না। কোনো একটা বড় কাজ করতে গেলে, বড় উদ্দেশ্য নিয়ে এগোতে গেলে এরকম অনেক ঝড় ঝাপটা, বাধা বিপত্তি আসবে, সেগুলোকে ওভারকাম করেই এগোতে হবে, বুঝলে?
হ্যাঁ বল। থ্যাঙ্কস। তুই যদি সেদিন না আসতিস না, তাহলে একটা সাংঘাতিক কাণ্ড হয়ে যেত। আর শোন, আমি একটা ভালো স্পন্সর জোগাড় করেছি। নেক্সট নাটকটা আমরা হই হই করে চালু করব। তুই আজ বিকেলে আসছিস তো? হ্যাঁ। তাহলে সামনে বসেই কথা হবে। ওকে, আচ্ছা রাখছি, বাই। আমি কেন চাকরি ছাড়বো? আর তাছাড়া আমরা দুজনে চাকরি করলে আমাদের সংসারটা আরো ভালো করে গোছাতে পারবো, আমাদের ছেলে মেয়েদের প্রপার এডুকেশন দিতে পারবো। কিন্তু তুমি চাকরি করলে আমি একটু কমপ্লেক্সে ভুগবো গো। আরে বাবা, তুমি কেন এসব ভাবছো? আমি কি তোমার কাছের কেউ নই? ঠিক আছে, তোমার যখন ইচ্ছে তাই হবে। আমি তো ছিলাম না, তাই এই ভোরে গাড়িতে আমি এলাম। রাতে বড় কাকা আমাকে ফোন করে। তা কি হয়েছিল ব্যাপারটা? আসলে বড় কাকা তোমাকে খুব ভক্তি শ্রদ্ধা করে তো, তাই আলোচনা করতে পারিনি। তা কি হলে কি হয় বলো তো? কত টাকায় ম্যানেজ হবে? হচ্ছে না। তোর বলার মধ্যে প্রাণ কোথায়? হচ্ছে না মানে? ভালোই তো হচ্ছে। তুই কি করে বুঝলি ভালো বলছিস? আরে বলছি বলি তো ভালো হচ্ছে। তাহলে তুই ডিরেকশনটা দে, আমার আর কি দরকার, আমি চলি। তুই এত রেগে যাচ্ছিস কেন অপু? ওকে একটু ভালো করে বোঝা, ও ঠিক বুঝবে। কি বোঝাবো? ওর তো কোনো শেখারই ইচ্ছা নেই। ধুর। দেখলি তো ও আমার সাথে কি ব্যবহারটা করে। সত্যি অপু যে নিজেকে কি মনে করে কে জানে। আমরাও তো দলের জন্য কিছু করি নাকি, সেটা কি ও বোঝে না? যখন তখন যাকে তাকে যা ইচ্ছে বলে দিচ্ছে। তুই কি দলের জন্য কম টাকা ডোনেশন আনিস, সেটা কি ও ভুলে গেছে? সেটা বড় কথা নয়, কোথায় আমার ভুলটা হচ্ছে সেটা তো ধরিয়ে দেবে। শুধু চিৎকার হলেই হবে? আসলে ওর মধ্যে একটা ফ্রাস্ট্রেশন কাজ করছে। লেখাপড়া শিখেও চাকরি বাকরি পাচ্ছে না, দাদার টাকাতে খাচ্ছে, যার ফলে ওর মধ্যে। তাই বলে যাত্রার সামনে খারাপ ব্যবহারটা ঠিক না। ছাড়, তুই কিছু মনে করিস না। এবার আসি অপুর বান্ধবী রিচার কথায়। রিচা উচ্চ শিক্ষিত সুশ্রী মেয়ে। সে স্বপ্ন দেখে নিজের মতন করে বাঁচবার। তার অনেক স্বপ্ন, দেখুন না এরপর কি হয়। এইভাবে মাথা গরম করলে চলবে? দলটা কিন্তু ভেঙে যাবে। দেখো, মাথা গরম করে কোনো সমস্যারই সমাধান হয় না। তার চেয়ে যেটা বলি শোনো। জয়ন্ত কি মনে করে নিজেকে? কটা টাকা ডোনেশন এনে দেয় বলে যা ইচ্ছে তাই করবে? আরে বাবা, যে গরু দুধ দেয় তার লাথি একটু খেতেই হয়। তাই বলে দলের মধ্যে কোনো ডিসিপ্লিন থাকবে না? আজকালকার দিনে অ্যাডজাস্টমেন্টের উপর যখন সবকিছুই চলছে, তখন ডিসিপ্লিন ভুলে যাওয়াই ভালো। আমি পারবো না, আমি একটা নীতি নিয়ে চলি। উফ, তোমাকে বোঝানো না আমার কম্য না। স্বাধীনতা আন্দোলনে অংশ নেওয়া, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো। অপুর দাদু ভাই অপুকে মানুষের মতো মানুষ করতে চায়। আজকের দিনে নাটক করাটা খুব শক্ত হয়ে গেছে। প্রথমেই প্রশ্ন আসবে কোথায় করবে। তার জন্য সংগঠন চাই। সংগঠন থেকে যদি বা তুমি তৈরি হতে পারলে তারপর তোমার উপযুক্ত অর্থের দরকার, যে একটা হাউসে তুমি সেটা প্রেজেন্ট করতে পারছো। কিন্তু এর থেকে বড় অসুবিধা আছে। সেটা হচ্ছে এই নাটক করতে গেলে এক ধরনের কি বলবো ডেডিকেশনের দরকার হয়। সেই ডেডিকেশনটা যে মানুষের মধ্যে নেই সে নাটক করতে পারে না। অপুর জীবনে অপুর দাদু ভাইয়ের অবদান অনেক। কি গো, কথা বলবে না? না। কেন? তুমি ইচ্ছে করে আমার নাটকটা বন্ধ করে দিলে। সেটা তোমার ভালোর জন্যই। আমার ভালো? তোমার ভালো। কিভাবে শুনি? তোমার কি মাথায় গোবর পড়া? পরপর দুটো নাটক চললো না, পল্লব, হরি, সনাতন সবাই দল ছেড়ে দিল। নাটকটা যদি ফ্লপ হতো তাহলে কি হতো বলো তো? হ্যাঁ, এই কথাটা অবশ্য মন্দ বলনি। তাহলে বুঝলে হাদারাম, এমন একটা নাটক করো যেটা মানুষ পছন্দ করবে। দেখি, ভালো কোনো গল্প লাইব্রেরিতে খোঁজ করতে হবে। তুমি লেখো না,
ভালো কোনো গল্প থেকে, অশোক কুমার সেনগুপ্তের ছোট গল্প থেকে লিখতে পারো, দারুণ মজার। এই কথাটা আর কতদিন? এবার তো কিছু একটা করো। চেষ্টা তো করছি, আর কটা দিন ওয়েট করো প্লিজ। ওয়েট করতে করতে তোমার বিয়েই হয়ে যাবে। দাদা যেভাবে আমার বিয়ের তোড়জোড় শুরু করেছে, না জানি কি হয়। দাদাকে বোঝাও, তোমার এখনো বয়স আছে। ওসব দাদা বুঝবে না। আমি তো ইন্টারভিউ দিচ্ছি, দেখি। আমাদের বিষয়টা বাড়িতে জানিয়েছো? ও কোনো প্রবলেম হবে না। আগে একটা চাকরির ব্যবস্থা করি। দাদার চাকরির অবস্থাও ভালো না, আমাকে কিছু একটা করতেই হবে। তুমি যা ভালো বোঝো করো, তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু কিছু তো একটা করো। অপু, আজকালকার দিনে চাকরি পাওয়াটা অত সহজ নয়। অনেক পরিশ্রম করতে হবে, অনেক খাটতে হবে, তা না হলে জীবন যুদ্ধে তুই যে হেরে যাবি ভাই। আর দেখ, সারা জীবন তো আমি তোর পাশে পাশে থাকবো না, তাই না? নিজের পায়েই তোকে দাঁড়াতে হবে। খাট খাট, চাকরি পাওয়া অত সহজ নয়, অত সহজ নয়। জায়গাটা কি সুন্দর, তাই না? এসে মনটা একেবারে ভরে গেছে। সত্যি তোমার ভালো লেগেছে? খুব। একা একা পথ চলা মানে কি শুধুই জীবন? জীবন সেই পথ যদি মেশে তোমার সাথে, তখন ভাত ভাঙা মন যদি চাই পেতে শুধু তোমার, দেবে কি তোমার হাত একাকি শুধু আমার?
তোমাতে অন্তহীন I don't know will it break my heart I don't know will it touch my heart ছুঁয়ে দেখো প্রেম ভরা হৃদয়ের আগুন ছুঁয়ে দেখো প্রেম ভরা হৃদয়ের আগুন একা একা পথ চলা মানে কি শুধুই জীবন জীবন সেই পথ যদি মেশে তোমার সাথে তখন বাঁধ ভাঙা মন যদি ছাই পেতে শুধু তোমার দেবে কি তোমার হাত একাকী শুধু আমার একটা দারুণ খবর আছে। সায়নের অফিসের ফাংশনে আমাদের দলের নাটক করাবে। ও টাকার কথা জিজ্ঞাসা করছিল, আমি 25,000 টাকা বলে দিয়েছি। তোমার কি কোনো প্রবলেম আছে? আমার কিছু ভালো লাগছে না। আচ্ছা, তোমার ইন্টারভিউটার কি খবর? সব ভাঁওতা, ভেতর থেকে লোক নিয়ে নিচ্ছে। ইন্টারভিউটা লোক দেখানো। ও, তাতে তোমার এত মন খারাপ? আরে চিন্তা করো না। আর তাছাড়া তুমি জিপিইউতে তো ইন্টারভিউ দিয়েছিলে, ওটা দেখবে ঠিক হয়ে যাবে। হবে না, হবে না, সব টাকার খেলা। আগে দিয়ে কি করে বুঝলে হবে না? ধৈর্য ধরো। আমি এমকম পাশ করে 5-6 হাজার টাকা চাকরি করব না। করতে হবে না, তুমি ভালো চাকরি পাবে। আমি তো বলছি, দেখো। সান্ত্বনা দিচ্ছ? সবাই তাই দিচ্ছে। জানো, বাবা মা না আমাদের রিলেশনটা মেনে নিয়েছে। আমার মা তো নেক্সট উইকেই আসছে বিয়ের দিন ঠিক করতে। তুমি কিন্তু তোমার বাবা মাকে বলে রেখো। আরে আমার মা তো অলরেডি ঢাক পেটাতে শুরু করে দিয়েছে, তুমি ওসব নিয়ে চিন্তা করো না। খুব তাড়াতাড়ি তোমার বাবা মা এসে গেলে ব্যাপারটা ফাইনাল করে ফেলবো। আমাদের রিসেপশনটা কোথায় করবে বলো তো? একটা প্রপার জায়গা দেখতে হবে, কিন্তু তুমি আর আমি দুজনে মিলে ঠিক করব। হ্যাঁ, কি অ্যাক্সিডেন্ট? কোথায়, কখন? হ্যাঁ, কিভাবে মারা গেছে? আমার সব স্বপ্ন, আশা সব ভেঙে গেল। আমি এখন কি করব? জানো তো, অনেকদিন বাদে বাইরে বেড়াতে এসে না মনটা ভালো হয়ে গেল। আসলে থানাতে এত কাজের চাপ না, দিশেহারা হয়ে যায়। সেই জন্যই তো তোমাকে নিয়ে এলাম। আরে আমার মা তো অলরেডি ঢাক পেটাতে শুরু করে দিয়েছে। কিছু আর ভালো লাগছে না। তুই আর কাটা ঘায়ে নুনের ছিটে দিস না। আমি জানি অপু, এতদিনের একটা থিয়েটারের দল,
সেটা ভেঙে গেলে মনের কি অবস্থা হয়। কেউ পাশে দাঁড়ালো না। একটা নতুন নাটক শুরু করব ভেবেছিলাম। জানি তো, তুই এতদিন বেঈমানদের দিয়ে দল চালাচ্ছিলি। ঠিক বলেছিস। তবে তুই ভেঙে পড়িস না, আমি তোর পাশে আছি। নতুন করে সব শুরু করতে হবে। কাউকে পাশে পাবি না অপু, তাই বলছি যা হয়েছে সব ভুলে যা। তাই বলে এতদিনের সব স্বপ্ন আশা পূর্ণ হবে? এত তাড়াতাড়ি ভেঙে পড়লে চলবে অপু? ওটা খা। শোন, সমস্ত দুঃখের ওষুধ এটাই। তোর জীবনে যত কষ্ট এটা খেলে ভুলে যাবি। এরপর তোকে আরো একটা জায়গায় নিয়ে যাব, যেখানে গেলে তুই নতুন করে স্বপ্ন দেখা শুরু করবি। না না, আমাকে তুই বল যে তুই আমাকে একটা জিনিস দেখা, একটা কাজ দেখা, যে টাকা ছাড়া যেটা হয়। হ্যাঁ, এটা ঠিকই, জীবনে টাকার প্রয়োজন আছে। এবার মনে কর উল্টো দিকটা ধর। ধর তোর অনেক টাকা, কিন্তু একজনও কাছের মানুষ নেই। তোর নিজের জীবনই তো তাই হয়েছে। এই শূন্যতা টাকা দিয়ে পূরণ করা যাবে? এই তুই ব্যক্তিগত আক্রমণ করছিস। আমি টাকা থাকলে আমি তোর সঙ্গে বাজি। তুই যে ইঙ্গিত করছিস যেটা, আমি কাগজে একটা অ্যাড দেবো যে বিবাহ ইচ্ছুক, এই আর বয়সেই আমি 100টা বিয়ে করব। বেশ, বিয়ে মানুষ করে কি জন্যে? খালি তো শারীরিক সঙ্গ নয়, তার আত্মার মিলন, তাকে ভালোবাসবে, তার প্রতি কম্প্যাশনেট হবে, দুজনের একটা ভালো লাগার জায়গা থাকবে। তোর এই 100টা বউ যে হবে, তারা তোকে সেইভাবে কেউ ভালোবাসবে? তারা প্রতিনিয়ত ভাবতে থাকবে যে মানে লোকটা পয়সা দিয়ে আমাকে কিনে এনেছে। এই অদ্ভুত। আমাকে বোঝা যে টাকা যদি না থাকতো এই রিহ্যাবিলিটেশন সেন্টার, এটা কি করা যেত? করতে পারতাম? এটা ঠিক। দেখ, আমি একটা কথা মানি, মানে আমার মনে হয় যে ভালো কাজ করতে গেলে টাকার প্রয়োজন আছে, কিন্তু খালি টাকা থাকলেই ভালো কাজ করা যায় না। তার জন্য একটা ভালো মন দরকার। তুই রিহ্যাবিলিটেশন সেন্টারটা করেছিস কারণ তোর মধ্যে একটা ভালো মন আছে। সত্যি তো তোর মধ্যে একটা সুকুমার বৃত্তি আছে, কিন্তু টাকাটাই জীবনের একমাত্র লক্ষ্য, এটা আমি বিশ্বাস করি না। না, তাহলে তুই বলছিস যে টাকা দিয়ে বাজার থেকে আনন্দ, বাজার থেকে ধর খুশি, ধর শান্তি, এগুলো কেনা যায় না? কেনা যায় না। হচ্ছে একটা কথা আছে না, টাকা দিয়া শুধু কেনা যায় মাথা, হৃদয় যায় না কেনা। এই যে তুই কবিতা তোর মাথা তো খারাপ হয়েছে এই কারণে। তুই এই কবি হয় শঙ্করবাবু, নয় এই নয় ওই, এসব আওড়াবি, আওড়ে আমাকে আরো গুলিয়ে দিবি। আমি বলছি আমার এখনো, আমি তোকে প্রমাণ করে দিতে পারি। ধর একটা ছেলে, সে ছেলে ধর আমার এখানে এলো, সে ড্রাগ অ্যাডিক্ট বা কিছু একটা, তুই পাঠাবি, তুই তো পাঠাস। এবারে আমি বলছি তোকে, টাকার জোগাড় যদি সে ছেলের বন্ধ হয়, আমার বিশ্বাস তাহলে সে ছেলের এই নেশা বন্ধ হবে। টাকার যোগান যদি বন্ধ হয়, কেউ তাকে জোগাচ্ছে, হয় সে চুরি করছে, নয় সে মাকে ব্ল্যাকমেল করছে, নয় সে বাবাকে ব্ল্যাকমেল করছে, নয় সংসারকে ব্ল্যাকমেল করছে। তার মানে কি? তার মানে এই যে টাকাটা পেয়ে সে খারাপ কাজ করছে? অতএব টাকা থাকলেই ভালো হয় তা নয়। তুই ভালো, তার কারণ তোর ভেতরে একটা ভালো মানুষ রয়েছে। টাকার জন্য তুই ভালো নোস, তুই ভালো বলে টাকাটা তুই ভালো কাজে লাগাচ্ছিস। না, তার মানে তুই বলছিস যে টাকা দিয়ে সে খারাপ কাজ করছে? করছে, তুই নিজেই তো বললি, সে ড্রাগ খাচ্ছে, সে এই করছে ওই করছে। টাকা যদি না থাকতো তাহলে সে সেটা করতো না। সবসময় যে তা হয়তো নয়, সে চুরি করতো, কিন্তু আমি বলছি যে টাকাটাই একমাত্র আনসার নয়। তোর মতো মানুষ কিন্তু সমাজের দৃষ্টান্ত, যে টাকা দিয়ে সে ভালো কাজ করে। চা খাবে আর একটা? হ্যাঁ।
মানুষের জীবনে স্বপ্ন আর বাস্তব সবসময় মেলে না। যদি থানা থেকে একসাথে ছুটি পাই তাহলে আমাদের হানিমুনটা কোনো হিল স্টেশনে করব। দেখো আমাদের মেয়েই হবে। না না, ছেলে না, মেয়েই হবে। তোমার ভাইয়ের কীর্তি দেখো, মদ খেয়ে রাস্তায় অসভ্যতামি করছে। এরপরেও তুমি আমাকে বলবে ওর সাথে ভালো ব্যবহার করতে? আমার পক্ষে তো সম্ভব নয়। ছি 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 ছি, আমাদের বাড়ির মান সম্মান একদম ধুলোয় মিশিয়ে দিল। অপু ধীরে ধীরে নিজের জীবনটাকে শেষ করে দিতে চায় সিগারেট, মদ, গাঁজা, ড্রাগস, হেরোইন প্রভৃতির নেশায়। আমার মনে হয় হাজরা যা বলছে তা তুই মেনে নে। হাজরা ভালো ছেলে, ভালো ব্যবসা করে, ওর পারিবারিক অবস্থাও ভালো। তোর জীবনের একটা হিল্লে হয়ে যাবে রিচা। তুইও বলছিস সে কথা? বলছি। আজকের দিনে পেছনে ফিরে তাকাতে নেই রিচা, তাহলে তুই পিছিয়ে পড়বি। সামনে তাকা, এগিয়ে চল। জীবন একটাই রিচা, বারবার তা ফিরে আসবে না। দাদাও তাই বলছে, তুইও এক কথা বলছিস, কিন্তু আমি। শোন, আর কোনো আমি তুমি নয় রিচা। হাজরার হাতটা ধর, জীবনটাকে সুখী কর। দেখি আসবো? তুমি তুমি আমায় ছেড়ে দেবে? কি করব? তুমি যে আরম্ভ করেছো। বিশ্বাস করো, আমি সব ছেড়ে দেব। মুখে বলছো, বাস্তবে তা পারবে না। পারবো পারবো, সত্যি বলছি পারবো। তুমি এখন এসো অপু। চলে যাব, কিন্তু কোথায় যাব? কার কাছে যাব? আমার তো সব শেষ হয়ে যাবে রিচা। তুমি নিজের হাতে নিজের ভবিষ্যৎ নষ্ট করেছো অপু, এর জন্য রিচা দায়ী না। রিচা তোমার সঙ্গে থাকলে শেষ হয়ে যাবে। আমি নিজেকে পাল্টে ফেলবো। আর সময় নেই, তুমি এখন এসো। আত্মহত্যা করার চেষ্টা করেও বেঁচে যায়। তারপর আস্তে আস্তে দাদু ভাইয়ের সব স্বপ্ন
এভাবে শেষ হয়ে যাবে? আমি আমি কি আমি কি কিছুই করতে পারবো না? অপু চাকরি পায় না, নাটকের দলটাও ভেঙে যায়। ধীরে ধীরে অপুর স্বপ্নগুলো শেষ হয়ে যাবে। দেখছেন, আজকের দিনেও লেখাপড়া শিখে মানুষ কেমন অন্ধকারে তলিয়ে যাচ্ছে। অপুর কিন্তু এই পরিণতি হবার কথা ছিল না। আমাদের দেশের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক অবস্থান মানুষকে কোনো দিশা দেখাতে পারছে না। নির্মল, ওখানে গাড়িটা থামা। আরে অপু, তুই? নির্মল, ওকে তাড়াতাড়ি গাড়িতে তোল। কুইক নির্মল, ফার্স্ট। নির্মল, তাড়াতাড়ি চালা। ড্রাইভ ফাস্ট। তুই এখানে বস, আমি একটু চেঞ্জ করে আসছি। তারা কি স্বপ্ন দেখা বন্ধ করে দিল?
কিছু কিছু মানুষ এখনো আছে যারা এই সমাজটাকে শেষ হতে দেয় না। মৌও তার মধ্যে একজন। প্রশাসনিক দায়িত্ব সামলেও সমাজের প্রতি সে দায় অস্বীকার করে না। অপুকে মূল স্রোতে ফিরিয়ে আনতে চায়, আবার নতুন করে জীবন দিতে চায়। কাকু, তুমি অপুকে কেমন দেখলে? ও কি রিকভার করবে খুব তাড়াতাড়ি? দেখ, 100% সুস্থ তো বলবো না, বললে মিথ্যে বলা হয়। হি ইজ আ টেম্পোরারি সাইকিয়াট্রিক পেশেন্ট। এবং সাইকিয়াট্রিতে কিছু কিছু পেশেন্টের কন্ডিশন এমন হয় যারা ইরিভার্সিবল, মানে আর কোনো আশা নেই, আর কিছু করা যাবে না। কিন্তু দেয়ার আর সাম পেশেন্টস হু আর রিকভারেবল। হি ইজ ওয়ান সাচ। ওকে কিন্তু সুস্থ করা যাবে, খালি বৈজ্ঞানিক মেথডে চিকিৎসাটা করতে হবে। কাকু, ও কিন্তু আমার খুব কাছের। দেখো না, কোনোভাবে কি ওকে নর্মাল লাইফে ফেরানো যায় না? আমি বলছি, মানে এদের কি হয় জানিস তো, যে 100 রকমের ওষুধ আছে সেরকম নয়। ওষুধ বলতে ওই সিডেটিভ, মানে সিডেটিভগুলো তো খানিকটা নার্ভ রিল্যাক্টেন্ট অলসো, সেগুলো খেলে নার্ভটাও খানিকটা রেস্ট পায়। এছাড়া আমাদের কিছু কাউন্সেলিং আছে, যেমন ধর একটু আইসোলেট করে রাখতে হয় যাতে স্ট্রেস লাইফটা ওদের ওপর না পড়ে আর কি। একটু করার কিছু ইনস্টিটিউশন আছে। আই থিঙ্ক আর রিহ্যাবিলিটেশন সেন্টার ইজ দ্য বেস্ট আনসার। তা তোর বাবারই তো কাছে পাঠাতে পারিস তুই, আই থিঙ্ক সেটাই সব থেকে ভালো হবে। হ্যাঁ, এটা ঠিক বলেছ। দেখলি, হাজরা ফোন করেছে। হ্যালো, কি ভাবলে? তুমি কি আমার পিছু ছাড়বে না? আমি এখনো কিছু ভাবিনি। ঠিক আছে, আমি অপেক্ষা করব। কতদিন? যতদিন না তুমি হ্যাঁ বলবে। আর আমি যদি না বলি? আমার বিশ্বাস তা তুমি বলবে না। এতটাই কনফিডেন্স? হ্যাঁ, আমি কনফিডেন্ট। তুমি হ্যাঁ বলতে বাধ্য হবে। ঠিক আছে, তুমি অপেক্ষা করো, দেখা যাক কোথাকার জল কোথায় গিয়ে দাঁড়ায়। তুমি কি আমায় চ্যালেঞ্জ করছো? যদি মনে করো তাই, তাহলে তাই। তাহলে তুমি হেরে যাবে। আমার কোনো আপত্তি নেই তাতে। এখন রাখো, আমি পরে কথা বলবো। আচ্ছা। হ্যালো, কি হলো? আমি তোমায় কোনো প্রেশার করব না। যদি তুমি মনে করো ওই ধরনের একটা বাজে ছেলের সঙ্গে বাকি জীবনটা কাটাবে, আমার কিছু বলার নেই। আমাকে একটু ভাবতে দাও। এতে এত ভাবাভাবির কি আছে রিচা? তবুও এতদিনের সম্পর্ক হঠাৎ করে ছেড়ে দেওয়া তো আমার পক্ষে সম্ভব নয়। কেন সম্ভব নয়? ওর কি আছে? তুমি ওকে নিয়ে সারা জীবন থাকতে পারবে? একটা ফেলিওর ছেলে। বললাম তো আমাকে একটু চিন্তা করতে দাও। যা ভালো বোঝো করো, তবে আমি তোমার জন্য অপেক্ষা করব। একটা কথা বলবে? ওর সঙ্গে আমার সম্পর্ক জানার পরেও তুমি আমায় মানতে পারবে তো? 100 বার আমি তোমায় ভালোবাসি রিচা, ব্যাস, আর কিচ্ছু না। ঠিক আছে, আমি দাদার সাথে কথা বলে তোমায় জানাবো। তোমার দাদা অরাজি হবে না, আমার কথা শুনলে এক কথায় রাজি হয়ে যাবে। ঠিক আছে, বললাম তো। ঠিক আছে, আমি তাহলে ফোনটা রাখছি। আমি হ্যালো হ্যালো হ্যালো
আয় আয় আয়, বস বস। আয় এদিকে আয়, আয় বস। কি ব্যাপারটা কি? কাকু, ও টুয়া, আমি ওর সম্বন্ধে সমস্ত কেস হিস্ট্রি পাঠিয়েছিলাম। হ্যাঁ, টুয়া, আমি দেখেছি। কি সমস্যা তোমার বাবা? না না, আমার কোনো সমস্যা নেই। সমস্যা নেইটাই সমস্যা। খুব অস্থির লাগছে। একে তো অনেকদিন এখানে থাকতে হবে, 1-2 দিন হবে না। তোমার এখানে থেকে মেডিটেশন করতে হবে, গ্রুপ ডিসকাশন করতে হবে, ঠিক হয়ে যাবে সব। শান্তি তো বাজারে কিনতে পাওয়া যায় না। তুয়া, আমার এখানে থেকে তুমি দেখবে জীবনের আনন্দ, জীবনের শান্তি সবকিছু ফিরে পাবে বাবা। আমি কথা দিচ্ছি তোমার। হ্যাঁ, জীবন
ধীরে ধীরে ভুলতে শেখায় তোমার স্পর্শ এইভাবে সবকিছু ছেড়ে তুমি ড্যাং ড্যাং করে চলে গেলে। একবার আমার কথাও ভাবলে না? মেয়েটাকে কিভাবে মানুষ করেছে জানো? কখনো খবর নিয়েছো? আজও যে বয়সে এসে পৌঁছেছে, দুদিন বাদে ওর বিয়ে দিতে হবে। সেটা কি আমি করব? তোমাকে জিজ্ঞাসা করে কি লাভ? তুমি তো কোনো কথার উত্তর দেবে না, দিব্যি ছবি হয়ে দেওয়ালে ঝুলছ। মেয়েটার জন্য একটা ভালো সম্বন্ধ তো আনতে পারো, নাকি সেটাও আমায় করতে হবে? দেখা যাক কি করা যায়। অপুকে তো ভালো ছেলে বলেই জানতাম। হঠাৎ কি এমন হলো? ও এইভাবে নিজের জীবনটাকে শেষ করতে চাইছে কেন? নিশ্চয়ই একটা কিছু গন্ডগোল আছে। এই নাও চা। বাহ, দারুণ! তোর হাতে চাটাও খুব ভালো। দেখো, বাজে কথা না বলে আজকে চেম্বার থেকে একটু তাড়াতাড়ি বাড়ি ফেরো। তোমার তো চেম্বারে গেলে বাড়ির কথা মনে থাকে না। কেন রে, আজ আবার বিশেষ কিছু আছে নাকি? তুমি এই ভুলো মন নিয়ে কি করে ডাক্তারি পাশ করলে বলো তো? ওরে বাবা, রাগারাগি না করে একটু খোলসা করে বল না। আজকে মার মৃত্যু দিন, তা কি তোমার মনে থাকে না? একদম ভুলে গেছে, সরি, ভেরি সরি। আসলে কি জানিস তো, হাসপাতালের চেম্বারের মাঝখানে ব্যক্তিগত জীবনটাকে কোথায় যেন হারিয়ে ফেলেছি। সেজন্যই তো মনে করিয়ে দিলাম। ঠিক আছে, আজ তাড়াতাড়ি ফিরব। মারও বলিহারি যায়, এত তাড়াহুড়োর কি ছিল? আমার কথা নয়, ছেড়ে দিলাম। তোর কথাটা অন্তত তো ভাবতো। মার হাতে কি সবকিছু ছিল? তা ঠিক, ক্যান্সার, যার নেই কোনো আনসার। আজকে আমি একটা হেস্তনেস্ত করে তবেই ছাড়বো। আজকালকার দিনে চাকরি পাওয়াটা অত সহজ নয়, অনেক পরিশ্রম করতে হবে, অনেক খাটতে হবে। তা না হলে জীবন যুদ্ধে তুই যে হেরে যাবি ভাই।
কিছুই সহজ নয়। তুই কিছু করতে চাইলে তোকে লড়াই করতে হবে। সারা জীবন এই লড়াইটাই হচ্ছে আসল। আমি তো চেষ্টার কোনো কমতি রাখছি না। হ্যাঁ, কিন্তু তার জন্য তো ভেঙে পড়ে চলবে না। ওই চেষ্টাটাই সারা জীবন রাখতে হবে, লড়াইটাই সারা জীবন। ও তুই চিন্তা করিস না, তোর বাবাকে আমি ঠিক বুঝিয়ে দেব। আরে লোকটা তো উদার, ও যেটা বিশ্বাস করে সে ব্যাপারে সোচ্চা। নিশ্চয়ই আমার প্রসঙ্গে কথা হচ্ছে। এই যে চা, হ্যাঁ, কি আলোচনা হচ্ছে শুনি? বলছি যে আমি বলছিলাম এত বছরের একটা শিল্প সে তো অকারণে চলতে পারে না, তার জোর না থাকলে। অতএব সিনেমা একটা অত্যন্ত জরুরি এবং গুরুত্বপূর্ণ এবং সামাজিক কারণে এই ইম্পর্টেন্ট একটা। সিনেমার বয়স কত? এই আমার কথা শোন ভালো করে। এই কি বলছে দেখ তোর কাজ। সিনেমার বয়স কত? ভারতবর্ষে 100 বছর। 100 বছর। আমি যদি লেবেদেবকে বাদও দিই, আমি যদি গিরিশ বাবু থেকে ধরি, তাহলেই এই সিনেমার থেকে 100 বছর সিনিয়র। 5000 বছরে 5000 বছর, আরে 115, 120। কি বলিস? না না, নতুন যারা আসে তার মানে কি খারাপ নাকি? তুমি কি বলতে চাইছো? মানে যে ধরো অভিনেতাদের ধরো কথাই যদি বলি, হ্যাঁ, ধরো উৎপল দত্ত নাটক করতে, সিনেমা করতে, তো তার থেকে কিছু কম যায় সুপ্রিয় দত্ত? আজকের দিন হলে কম হবে এমন তো কোনো কথা নেই রে বাবা। আরে কোথায়? আরে কি উৎপল দত্ত, সুপ্রিয় দত্ত, সব বাজে কথা। আরে উৎপল দত্ত থিয়েটার, সুপ্রিয় দত্ত থিয়েটার, এই সব নাম কোথায় সামবাজার আর যাকে সব খারাপ কথা বলবো না। থিয়েটার আজকালকার আমাদের বিজি লাইফে দেখার সময় কোথায়? তুই আর জিনিস বল। আরে থিয়েটারটা তো ওইভাবেই দেখতে হবে। এই কি বলে? আরে থিয়েটারটা তো ওই 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 অডিটোরিয়ামে গিয়ে দেখতে হবে। আমরা তো অফিস যাওয়ার পথে, ফেরার পথে দেখি আজকাল। এ মামা শোন শোন, মুশকিলটা কি জানিস? সব শর্টকাটে করতে যাস তোরা। না কিন্তু শোন, টেকনোলজিটাকে তো তুই বাদ দিতে পারবি না। কি কোন টেকনোলজি? এই যে ধরো ঘরে বসে একটা সিরিয়াল দেখতে পাচ্ছ, সিনেমা দেখতে পাচ্ছ, এইটুকু জায়গায়, মোবাইলে বসে সিনেমা দেখতে, এইটুকু জায়গায়, এইটুকু। হ্যাঁ পারছো তো দেখতে, তো ঠাকুরমার কথা বেশি মানুষের কাছে পৌঁছে যাচ্ছে তো। না না সেটা না, না ওইটা আমি অস্বীকার করছি। তবে না, কিন্তু আমি এটা আমি 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 একটা জায়গায় অস্বীকার করছি যে সিনেমা রয়ে গেল, এস্থেটিক্যালি রয়ে গেল 30 বছর বাদে আমি দেখতে পাচ্ছি সেই সিনেমা। কিন্তু থিয়েটার ওই সময় ওই 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 ক্ষণটাতে তার জন্ম, আর ওই ক্ষণটাতে তার মৃত্যু, শুধু স্মৃতিতে থেকে গেল। তাহলে বার্গম্যান থিয়েটার থেকে সিনেমা এলেন কেন? বল উনি কেন ডিরেকশন? এটা খুব গন্ডগোলের আলোচনা। আমি বলছি বার্গম্যান যত না সিনেমা, আমি বলছি ফানি আই আলেকজান্ডার যত না লোক দেখেছে, বার্গম্যান যে হ্যামলেট করেছে, এই যে লাস্ট ভার্সন, কল্পনা করা যায় না। আর যারা থিয়েটারে যাওয়ার সময় পাচ্ছে না, তারা কি মেমোরি নিয়ে বাঁচবে? কিসের কোনটা কি? যারা থিয়েটারে যাওয়ার সময় পাচ্ছে না। না, থিয়েটার চিরকালই ও জানে ভালো করে যে ইটস মাইনরিটি কালচার, মেজরিটি কালচার তো নয়, সারা পৃথিবীতেই তাই। সুতরাং আমার মনে হয় যে আমাকে ঠেস দেওয়ার জন্য অকারণে সিনেমাকে সাপোর্ট করার না না এর কোনো মানেই হয় না। এই নাও চাটা খাও। আমার মনে হয় শোন না, কি কি খোলা বেশি মানুষের কাছে পৌঁছচ্ছিস, এটা তো অস্বীকার করা যাবে না। ওই একটা সময় ওই বিএসএনএল ছিল নাকি, আর এখন মোবাইল ফোন এসে গেছে, গ্রামে গঞ্জে পৌঁছে গেছে। রিচটাকে তো টেকনোলজি তো হচ্ছে সিনেমা তো, আরে ঠিক টেকনোলজিক্যাল অ্যাচিভমেন্ট। এবং এই যে কথা বলো, আজকে ধরো ঠাকুমা, উনি কটা সিনেমা হলে থিয়েটারে গিয়ে দেখেছে, আজকে বসে বসে টিভিতে অল টাইম সিনেমা দেখছে। একটা কথা খুব কান, আমার মা না, আমার মা তোর ঠাকুমা,
যা থিয়েটার দেখেছেন কল্পনা করতে পারবি না। এই তোদের সঙ্গে আলোচনা না না আমি আরে তুই অরিন্দম ছেলের ছবি দেখিস নি? কি বল? আরে তোর কি বল? আজকে তাহলে আমাদের এন্টারটেনমেন্ট প্রোগ্রামটা স্টার্ট হোক। পায়েল, তুই তো ভালো নাচ করতে পারিস, একটা নাচ করে দেখা। পায়েল, তুই এবার গিয়ে বস। তোর নাচ খুব সুন্দর হয়েছে, যা গিয়ে বস। আচ্ছা, 2 hours এবার তোরা এসে কবিতা একটা শোনা। নমস্কার ভগবান, তুমি যুগে যুগে দূত পাঠাইছো বারে বারে, দয়াহীন সংসারে তারা বলে গেল ক্ষমা করো সবে, বলে গেল ভালোবাসো, অন্তর হতে বিদ্বেষ বিষ্ণাসো। বরণীয় তারা স্মরণীয় তারা, তবুও বাহির দ্বারে আজি দুর্দিনে ফিরানো তাদের ব্যর্থ নমস্কারে। খুব ভালো হয়েছে, এবার তোরা গিয়ে বস। প্রিন্স, তুই একটা গান শোনা। হ্যাঁ, নমস্কার। আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন, আজ ওই চোখে সাগরের নীল। আমি তাই কি গান গাই কি, বুঝি মনে মনে হয়ে গেল মিল। আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন, আজ ওই চোখে সাগরের নীল। আমি তাই কি গান গাই কি, বুঝি মনে মনে হয়ে গেল মিল। থ্যাংক ইউ। খুব ভালো হয়েছে, যা। আজকে আমাদের পরের প্রতিযোগী রিচা। নমস্কার, আজকে আমি শ্রদ্ধা কাপুরের মিমিক্রি করব। फिल्मेर नाम एक विलेन। एक जोक सुनेगा। एक चोर ना एक घर में चोरी करने घुसा। उस तिजोरी पे लिखा था 1 2 3 बटन दबाकर लाल बटन दबा देना। जैसे उस चोर ने उस लाल बटन को दबाया ना, वह अलार्म बज गई और वह पुलिस आ गई। जाते जाते उस चोर ने उस घर के मालिक से ये कहा, आज मेरा इंसानियत से विश्वास उठ गया। खूब ভালো হয়েছে। আজকের মতো আমাদের এই প্রোগ্রাম শেষ। রিহ্যাব সেন্টারে অপু আস্তে আস্তে সুস্থ হতে থাকে। ওর সঙ্গে শানার একটা মধুর সম্পর্ক তৈরি হয়। দুজনে স্বপ্ন দেখা শুরু করে। বলো না তোমার কথা। সে অনেক কথা। বলো না শুনি। আমার বাবার স্টিল প্ল্যান্ট আছে, আরো অনেক ব্যবসা, প্রচুর টাকার মালিক। ছোট থেকেই আমি সোনার চামচ মুখে দিয়ে জন্মেছি। কোনো কিছুরই অভাব ছিল না, যা চেয়েছি সবই পেয়েছি। কলেজে পড়ার সময় একজনের সঙ্গে আমার রিলেশন তৈরি হয়। তারপর কি কি বলছো তুমি? আমি এতদিন তোমার জন্য ওয়েট করলাম, মানে মানে আরে প্লিজ শোনো। হ্যালো হ্যালো
প্রাণ দিয়ে ভালোবেসেছিলাম। স্বপ্ন দেখতাম সারা জীবন সুখে সংসার করব। ও তোমার সাথে বেইমানি করেছে, তাই তো? হ্যাঁ, আমার বাবার টাকার দিকেই শুধু ওর নজর ছিল। আমাকেও একটুও ভালোবাসতো না। এই কথা জানার পর তখন তুমি মেন্টাল শক পাও। হ্যাঁ, আমি সাংঘাতিকভাবে ভেঙে পড়ি। সেখান থেকে ড্রাগের নেশা, তাই তো? হ্যাঁ। তাহলে তুমি এখানে এসে আমি নিজেকে আস্তে আস্তে ফিরে পাই। স্যারের সহযোগিতায় আবার নতুন জীবন শুরু করি। তারপর তোমাদের মতন মানুষকে সুস্থ করো, তাই তো? হ্যাঁ, ঠিক তাই। আসলে কি জানো, আমরা প্রত্যেকেই জীবনে কোনো না কোনো ধাক্কা খেয়েছি, বাস্তব জগৎকে চিনতে শিখেছি, তাই না? ঠিক। তোর চোখে দেখেছি সাগরের নীল, তোকে আমি দিয়েছি বেপরোয়া দিল। তুই ছাড়া কিছু আর ভালো লাগে না, কুয়াশা ঢাকা মনে প্রেম জাগে না। সাথিয়া 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 সাথিয়া, তোর চোখে দেখেছি সাগরের নীল, তোকে আমি দিয়েছি বেপরোয়া দিল। তুই ছাড়া কিছু আর ভালো লাগে না, কুয়াশা ঢাকা মনে প্রেম জাগে না। সাথিয়া 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 সাথিয়া, স্বপ্নের হাত ধরে চল চলে যাই, রামধনু রং দিয়ে স্বপ্ন সাজাই। ও স্বপ্নের হাত ধরে চল চলে যাই, রামধনু রং দিয়ে স্বপ্ন সাজাই। প্রেম সারা জীবনে কিছু থাকে না, সাথিয়া 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 সাথিয়া, তোর চোখে দেখেছি সাগরের নীল, তোকে আমি দিয়েছি বেপরোয়া দিল। তুই ছাড়া কিছু আর ভালো লাগে না, কুয়াশা ঢাকা মনে প্রেম জাগে না। সাথিয়া 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 সাথিয়া, কিছু কথা মুখে বলা যায় না, চোখ দুটো হয় মনেরই আয়না। ও কিছু কথা মুখে বলা যায় না, চোখ দুটো হয় মনেরই আয়না। তোর চোখে চোখ রেখে আমি যে হারাই। সাথিয়া 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 সাথিয়া, তোর চোখে দেখেছি সাগরের নীল, তোকে আমি দিয়েছি বেপরোয়া দিল। তুই ছাড়া কিছু আর ভালো লাগে না, কুয়াশা ঢাকা মনে প্রেম জাগে না। সাথিয়া 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 সাথিয়া।
আচ্ছা বোসবাবু, এবার আপনি আপনার জীবনের কিছু ঘটনা শেয়ার করুন। আমার জীবনের কথা কি জানো, একটা সময় অনেক টাকা রোজগার করেছি। তখন জানো, তখন টাকার পেছনে আমি শুধু দৌড়াতাম, শুধু টাকার পেছনে দৌড়াতাম। স্ত্রী, পুত্র, পরিবার, কারোর দিকে তখন নজর ছিল না। একটাই নজর, শুধু টাকা। অনেক অনেক টাকা। তারপর একদিন দেখলাম আমার পাশ থেকে না সবাই অনেকটা দূরে সরে গেছে, অনেক অনেক দূরে চলে গেছে। আমার পাশে আর কেউ নেই। একটা সময় আমি আমার পরিবারকে, আমার ছেলেকে, বউকে আঁকড়ে ধরতে চেয়েছিলাম, কিন্তু ওরা তখন অনেক অনেক দূরে চলে গেছে। আমার পাশে আর কেউ নেই। সেই শূন্যতাটা কাটাতে না পেরে আমি আস্তে আস্তে এই খারাপ নেশাটার মধ্যে ধীরে 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 ডুবে গেলাম। আস্তে আস্তে গভীর জলে তলিয়ে তলিয়ে আজকে 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 তোমাদের এইখানে এসে দাঁড়িয়েছি। আমার কথা এইটুকুই, আর কিছু বলার আমার নেই। না, কিছু নেই, কিছু বলার আমার নেই। বাহ, খুব ভালো। আচ্ছা অপু, এবার তুমি তোমার জীবনের কিছু কথা বলো। আমি বলবো? হ্যাঁ, বলো। এই বাড়িতে থাকতে গেলে নিয়ম কানুন মেনে চলতে হবে। কি হলো, উত্তর দাও। চুপ করে আছো কেন? ঠিক আছে, আজ আসুক তোমার দাদা। কাট কাট, চাকরি পাওয়া তো সহজ নয়, তো সহজ নয়। তাহলে তোমাকে শিখতে হবে। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা অবধি জীবনে যা যা দেখছো সেইগুলো পর্যবেক্ষণ করে তোমাকে অভিনয়ের কাজ শিখতে হবে। তোর মতো একটা ভালো ছেলে পাশে দাঁড়াতে পারলে আমার এই পাপের জীবনটা ধন্য হয়ে যাবে রে অপু। সত্যি বলছিস? সত্যি বলছি।
আরে ছেলেটার রিকভারি কতদূর? আস্তে আস্তে স্বাভাবিক হচ্ছে, তবে চিন্তা করিস না, তুই যেভাবে আদা জলকে ওর পেছনে লেগেছিস, ও বাপ বাপ বলে সুস্থ হয়ে যাবে। বাবা ইয়ার কি করো না তো। একটা কথা বলবি বৈশাখী, তোর মা চলে যাবার পর থেকে আমি তো তোর দিকে ভালোভাবে নজর দিতেই পারিনি। তোর অনেক সখাল্লাদি সেইভাবে। কি যাতা কথা বলছো? হ্যাঁ রে, সত্যি আমার কেমন জানি মনে হয় আমি তোর প্রতি অবিচার করেছি। সারাদিন পেশেন্টের কথা ভাবতে ভাবতে তোর প্রতি খেয়াল রাখতে পারিনি। এসব কথা ভাবছো কেন বাবা? আমি তো এই নিয়ে কখনো কোনো অভিযোগ করিনি। সেটাই তো দুঃখের রে। দেখো, তুমি কি এখন এইসব কথা বলে আবার মন খারাপ করবে? চলো খাবে, চলো। তুই যা, আমি আসছি। আমি না তোর জন্য সেভাবে কোনোদিনই কিছু করতে পারিনি, জানিস। এত টাকার পেছনে ছুটেছি, টাকা 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 টাকা। আমার না, আমি যখন দেখতাম আর চারটে বাবা আর চারটে তাদের মেয়েদের কি ভয়ঙ্কর রকম যত্ন করে, কেয়ার করে, আমার না তখন বিশ্বাস কর, আমার না সেই সময় একদম গুরুত্ব দেওয়ার সময় ছিল না। আমি ছুটেছি টাকা টাকা টাকা, এবং সেই কারণেই আমার না খুব আফসোস হয়, জানি, সেই বয়সে এসে খুব যন্ত্রণা হয়। আমি তোকে সেই সময় ঠিকমতো সময় দিতে পারিনি। এ তুমি কি বলছো বাবা? বিশ্বাস করো, আমার তোমার এগেনস্টে কোনো অভিযোগ নেই। আরে সেটাই তো আমার সব থেকে বড় আফসোস, সব থেকে বড় যন্ত্রণা, যে আমার জন্য, আমার প্রতি তোর কোনো অভিযোগই নেই। তুই তো আর কদিন বাদই বাড়ি চলে যাবি। বাড়ি গিয়ে তোর আমাদের কথা মনে পড়বে। তোর বোকা, এতদিন সুখে দুঃখে একসাথে ছিলাম, বাড়ি গিয়ে আবার মনে পড়বে না? অনেক মনে পড়বে তোদের কথা। আমি জানি না আমি কবে এখান থেকে ছাড়া পাবো, আদৌ পাবো কিনা কে জানে। শোন, এসব কথা একদম ভাববি না, তুইও একদিন বাড়ি ফিরে যাবি। একা একা পথ চলা মানে কি শুধুই জীবন? সেই পথ যদি মেশে তোমার সাথে, তখন ভাত ভাঙা মন যদি চাই পেতে শুধু তোমার, দেবে কি তোমার হাত একাকি শুধু আমার? চোখে চেয়ে দেখি স্বপ্ন কত, সে স্বপ্নে আছে একা নাম আমারও হয়তো, সেই ছবি ক্যানভাসে না পাই যদি কোনো দিন,
তোমাতে অন্তহীন। I don't know, will it break my heart? I don't know, will it touch my heart? I don't know, will it break my heart? I don't know, will it touch my heart? ছুঁয়ে দেখো প্রেম ভরা হৃদয়ের আগুন, ছুঁয়ে দেখো প্রেম ভরা হৃদয়ের আগুন। এখনো কি নীরবে গুনবে সে রাতের তারা? না একলা হবে শুধু আমার সাথে সব সঙ্গী ছাড়া? জানিও তোমার সে মনের কথা আমার, থাকবো পথ চেয়ে তোমারই অপেক্ষায়। Take my hand, I'll never leave you. It will be just forever with you. Just take my hand, I'll never leave you. It will be just forever with you. রাঙাবে কি নতুন রঙে জীবন, চলো না হারাই একসাথে এখন। পেয়েছি ছুটি, বিদায় দেহ ভাই, সবারে আমি প্রণাম করে যাই। ফিরায়ে দিনু দ্বারের চাবি, রাখি না আর ঘরের দাবি। সবার আজি প্রসাদ বাণী চাই। অনেক দিন ছিলাম প্রতিবেশী, দিয়েছি যত নিয়েছি তার বেশি। প্রভাত হয়ে এসেছে রাতি, নিবিয়া গেল কোণের বাতি। পড়েছে ডাক, চলেছি আমি তাই। পেয়েছি ছুটি, বিদায় দেহ ভাই। বাড়িতে খবর দেওয়া হয়েছে? বাড়িতে তো খবর দেওয়া হয়েছে, কিন্তু বাড়ির লোক তো আসবে না বলেছে। একজন ডাক্তারের সব থেকে সুখের মুহূর্ত কি বলতো? যখন তার পেশেন্ট সুস্থ হয়ে ওঠে। আজ আমার সেরকম একটা দিন। কি ভালো যে লাগছে। ভালোভাবে থাকবি, আবার মেইন স্ট্রিমে ফিরে গিয়ে নিজেকে সুস্থ জীবনে নিয়োগ করবি। হ্যাঁ, ভালো থাক বাবা। অল দ্য বেস্ট। মারে, এইটুকুতেই ভেঙে পড়লে চলবে? বলে না, নেভার সে নো, নেভার গিভ আপ। কতটুকু জীবন দেখেছিস তুই? কতটুকু বয়স? এখন কত কিছু দেখতে হবে। অনেক দিন সুস্থ হয়ে বাঁচতে হবে। নিজেকে শক্ত কর, মন শক্ত কর,
এবং ডাক্তাররা যা বলে সেই কথা শোন। তোর ভালো লাগবে না সুস্থ হয়ে সমাজে ফিরে যেতে? তুই পারবি মা, পারবি। নিজের ওপর বিশ্বাস রাখ। দেখলে তো, আস্তে আস্তে তুমি আবার সুস্থ জীবনে ফিরে এলে। কিন্তু খুব ভয় হয় জানো। কিসের ভয় অপু? আমাকে এখান থেকে ছেড়ে দিলে যাব কোথায়, খাবো কি? ঠিক ব্যবস্থা হয়ে যাবে। বলছো? হ্যাঁ, দেখো সব ঠিক হয়ে যাবে। জীবন, হ্যাঁ জীবন তো একটাই। এই জীবন তো আর ফিরে আসবে না। কি আমরা জন্মান্তরবাদে যদি বিশ্বাস করিও, পরের জন্মে আমি যে আমি সেটা আমি বুঝবো কি করে? সুতরাং এই যে একটা জীবন, এই যে অমূল্য একটা জীবন, সেটাকে কাজে লাগাতে হবে, কাজ করতে হবে, সৃষ্টি করতে হবে। ভেসে গেলে তো হবে না। ইংরেজিতে একটা কথা আছে না, ওয়ার্ক ইজ ওয়ারশিপ। আমি তা বলি না, আমি বলি ওয়ার্ক অ্যাজ ওয়ারশিপ, ওয়ার্ক অ্যান্ড ওয়ারশিপ, আর ওয়ার্ক ইজ ওয়ারশিপ। কাজ করতে হবে। দেখো দিন আসে, আবার এই যে কাল সমুদ্র নিস্তরঙ্গ, এর তো কোনো তরঙ্গ নেই। কাল সমুদ্র, এই নিস্তরঙ্গ কাল সমুদ্রে কম্পনের লেশ মাত্র না রেখে দিন চলে যায়। আসে গ্রীষ্ম, আসে বর্ষা, ফাল্গুনের ঝরা পাতা পথে প্রান্তরে খেলে বেড়ায়। চলতে থাকে এই প্রাত্যহিকতা। কিন্তু তার মধ্যে এমন কিছু ক্ষণ আসে, এমন কিছু সময় আসে যা আমাদের স্মৃতিতে থেকেই যায়। এই তোমাদের সঙ্গে দেখা হওয়াটা, তোমাদের নতুন করে জীবন শুরু করাটা আমার কাছে ঠিক সেরকমই একটা ক্ষণ, যা আমি সারা জীবন আমার স্মৃতিতে রেখে দেব। কারেক্ট? রিহ্যাব সেন্টার থেকে সুস্থ হয়ে বেরিয়ে তুয়া আবার তার কর্মস্থলে ফিরে যায় এবং সে তার দায়িত্ব পালন করে সঠিকভাবে। আর এদিকে অপু সানার বাবার ব্যবসা দেখাশুনো করে আর নিজেদের স্বপ্নকে সফল করে। তোর চোখে দেখেছি সাগরের নীল, তোকে আমি দিয়েছি বেপরোয়া দিল। তুই ছাড়া কিছু আর ভালো লাগে না, কুয়াশা ঢাকা মনে প্রেম জাগে না। সাথিয়া 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 সাথিয়া, তোর চোখে দেখেছি সাগরের নীল, তোকে আমি দিয়েছি বেপরোয়া দিল। তুই ছাড়া কিছু আর ভালো লাগে